জেনারেল সাহেব যেভাবে ব্যাখ্যা করলেন যেটা একটা ডিসগাইজ বা একটা ছদ্মবেশী অথবা ভারতের পাতানো একটা খেলা, এ ধরনের অনুসিদ্ধান্তে আসার মতো যথেষ্ট সময় আছে কিনা এটি একটি প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে নিজ দেশের ২৬ জনকে মেরে ফেলে ভারতীয় আসলে কি অর্জন করবে, অথবা এটা যদি সত্য হয় তিনি যে আশঙ্কা করছেন, কখনো যদি এটা প্রমাণিত হয় তাহলে সেখানে হ্যাঁ মানে কিন্তু তিনি তো ভারতীয়, হ্যাঁ মানে ভারতের মানুষ, তো ভারতের নাগরিক, তো ফলে সেটা ভারত কেন করবে? বা এই যুগে আসলে যে অপারেশনের কথা আমরা জেনারেল সাহেব অতীত অভিজ্ঞতা থেকে বলছেন বা পড়াশোনা থেকে বলছেন, তাহলে এরকম কাজ ভারতের মতো একটি শক্তিশালী দেশ যারা গণতান্ত্রিক দেশ বলে দাবি করে তারা করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। এটা জেনারেল মনির যেটা বললেন, একটা ধারণা কিন্তু আছে, এরকম একটা ধারণা আছে, এবং সেটা কতটা বাস্তব এটা আমার জানা নাই, কিন্তু এরকম একটা ধারণা বা আলোচনা হচ্ছে। কিন্তু এখন ধরেন আমার কাছে যেটা মনে হয় কয়েকটা দিক আছে। একটা দিক হচ্ছে যে মানবিক দিক, এই মানুষগুলো মারা গেল সেটা কিন্তু সকলেই নিন্দা করছে, পাকিস্তানও করেছে, বাংলাদেশও করেছে, ভারতও করেছে, অন্যান্য দেশের করেছে একইভাবে। কারণ এই নির্দোষ নিরীহ মানুষগুলো পর্যটকদেরকে মেরে ফেলা, এটা যে কোনো বিচারেই এটা কোনো ভালো কাজ বলে কেউ স্বীকার করে না বা মনে করে না, এবং সেটা সকলেই নিন্দা করেছে। এই একটা জিনিস আছে, কিন্তু আপনি লক্ষ্য করেন এর সাথে সাথে কিন্তু এর মধ্যে খুব সহজেই ঘটনাটা কিন্তু রাজনৈতিক বাতাবরণের মধ্যে জড়িয়ে পড়েছে, এবং এটা নিয়ে কিন্তু পলিটিক্স শুরু হয়েছে, সেটা ভারতে বলেন, পাকিস্তানে বলেন, সর্বত্রই কিন্তু হচ্ছে। এবং মুশকিল হচ্ছে যে এখন এই রাজনীতিকীকরণের ফলে সকলেই চেষ্টা করছে এটাকে ব্যবহার করে রাজনৈতিক গেইন করতে, সুবিধাটা আদায় করার জন্য। এবং সেই ক্ষেত্রে এই যে যেটা মনির ভাই বললেন একটু আগে, যে এখানে কিন্তু সাম্প্রদায়িকতার চাইতে বড় বিষয় হচ্ছে যে এখানে মানুষ মারা গেছে, যারা মারা গেছে, যারা রক্ষা করেছে, যার আহতদেরকে, তারা সকলেই একটা সম্প্রদায়ের মানুষ। কাজে আপনি যদি এখানে সাম্প্রদায়িকতার বিভাজনটা আনেন, তাহলে সেটা কিন্তু মনে হয় যে বাস্তবতার সাথে এটা যায় না, বাস্তবতাটা ভিন্ন, কিন্তু সেটাকে ব্যবহার করা হচ্ছে কিন্তু এখন সাম্প্রদায়িক একটা সুবিধা বাতাবরণ তৈরি করার জন্য। তো কাজে এখানে এই রাজনীতিকীকরণের ফলে এখন সেটা কোন দিকে যাবে আমরা জানি না। এখন টেনশন বাড়ছে, কারণ কদিন আগেই পাকিস্তানে কিন্তু একটা বেলুচিস্তানে একটা ঘটনা ঘটেছিল, এবং সেটার একটা প্রতিক্রিয়া কিন্তু পাকিস্তানের অভ্যন্তরেও আছে, যে পাকিস্তান সেনাবাহিনী যথেষ্ট সক্ষমতা দেখাতে পেরেছিল কি না। এইদিকে যদি আপনি আসেন, ভারতে গত কিছুদিন ধরে ওয়াকফ বিল পাস হওয়ার পরে এক ধরনের উত্তেজনা আমরা দেখছি। আগামী দিনে পশ্চিমবঙ্গ বলেন, বিহার বলেন, নির্বাচন আছে, এবং আমরা জানি গত নির্বাচনে ফলাফলটা কীরকম ছিল। তো দুই দেশেরই রাজনৈতিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো এর মধ্যে জড়িয়ে পড়বার একটা আশঙ্কা কিন্তু আছে, এবং সেটা যাবে কি না সেটা আমরা বলতে পারবো না। তবে আপনি যে প্রসঙ্গটা দিয়ে বা মনির ভাইকে যেটা বলেছিলেন, আমাকেও সে প্রশ্ন করলেন, এটা কি যুদ্ধে গড়াবে কি না। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু 2001-2 কারগিলের পরে কিন্তু আমরা দেখেছি এরকম হয়েছিল। তখন আমার মনে আছে স্পষ্ট যে অর্থনৈতিক কারণেই কিন্তু শুধুমাত্র ভারতকে পিছিয়ে আসতে হয়েছিল। কারণ ললিত মানসিং তখন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত, তাকে ভারতীয় ব্যবসায়ীরা খবর দিয়েছিল, এবং ভারতীয় ব্যবসায়ীদের সেই বার্তা তিনি, বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী, তার কানে পৌঁছে দিয়েছিলেন যে হয় আপনি ব্যবসা বাণিজ্য করবেন, নয় যুদ্ধ করবেন, দুইটার একটা চুজ করতে হবে। এবং তখনই ভারত বুঝেছিল যে আমার অর্থনৈতিক অগ্রযাত্রাকে যদি এগিয়ে নিতে হয় তাহলে যুদ্ধ খেলা বন্ধ করতে হবে। আমার ধারণা এখনও সেই বাস্তবতা। ধরেন মানে বল কি এখনো ভারতের কোর্টেই, এখনও অবশ্য ভারতের কোর্টে, কারণ ভারতকেই তো এখন ভারত তো নিজেকে ভিকটিম হিসেবে দেখাচ্ছে। তো কাজেই তার ভিকটিম হওয়া, এটার এক ধরনের একটা পাল্টা হিসেবে যাওয়ার জন্যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেন, অল আউট ওয়ারের কথা বলেন, এগুলো আলোচনা হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে এখানে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিকভাবে দুই পক্ষের উপরে চাপ দিচ্ছে যাতে না যায়। তো কাজেই সেই জায়গায় এখন রাজনীতি, যদি উত্তেজনা রাজনীতি বজায় থাকে তাহলে তাকে কিন্তু অ্যাকশানে যেতে হবে। এখন কথা হলো যে অ্যাকশানে গেলে আমরা 2019 সালে কিন্তু দেখেছি অ্যাকশানের পাল্টা অ্যাকশানও কিন্তু হয়েছে, এবং সেখানে কিন্তু ভারতের জন্য খুব সুখকর কিছু ঘটেনি। তো কাজেই আমার ধারণা গুড সেন্স প্রিভেল যদি করে, কিন্তু যেটা মনে যেটা বললেন আপনি, এমন একটা বিষয় নিয়ে এবার নতুনভাবে তারা এসছে, এই যে
সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিটা, এইটা কিন্তু একটা নূতন উপাদান, এবং এই উপাদানটা কিন্তু আমার ধারণা দীর্ঘমেয়াদে অনেক দেশের জন্য প্রবলেমের একটা ইঙ্গিত দিচ্ছে। এবং এটা আমরা ওই যে উনি বলছিলেন গাজায় আপনি যে ফর্মুলাটা ব্যবহার করেছে তারই একটা ফর্মুলার কিন্তু প্রতিফলন হিসাবে এখানে চিন্তা করা যেতে পারে, হুইচ ইজ ইন মাই ভিউ ইট ইজ ওপেনিং এ নিউ ডাইমেনশন অ্যান্ড উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট।